চাঞ্চল্যকর এবং বেশ জটিল হত্যা মামলার এই বিশ্লেষণে স্বাগত। ব্যাকগ্রাউন্ডের এই বাস্তব ছবিগুলো দেখেই হয়তো কিছুটা আঁচ করতে পারছেন ঘটনার ভয়াবহতা। একদিকে বিশাল এক সংঘাতের চিত্র, আর অন্যদিকে তদন্তের জালে আটকে পড়া একদমই অপ্রত্যাশিত একজন মানুষ। আজকের এই পুরো আয়োজনে আমরা দেখার চেষ্টা করব কিভাবে একটি ঘটনা সম্পূর্ণ বিপরীতমুখী দুটো দাবির জন্ম দিয়েছে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনাতেই ঢুকে পড়া যাক। তো আমাদের আলোচনার শুরুতেই কিন্তু রয়েছে একটা বিরাট ধাক্কা দেওয়ার মতো মোড়। এত বড়, এত বিশৃঙ্খল একটা আইনি তদন্ত, আর এর ঠিক মাঝখানেই হঠাৎ করে গ্রেপ্তার হলো ১৬ বছর বয়সী এক স্কুল ছাত্র। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটি হত্যার তদন্তে হঠাৎ করে ১০ম শ্রেণীর একজন ছাত্রের নাম জড়িয়ে পড়াটা স্বভাবতই সবার মনে অনেকগুলো প্রশ্নের জন্ম দেয়, তাই না? কিন্তু কিভাবে স্থানীয় একজন স্কুল ছাত্র এরকম একটা জটিল পরিস্থিতিতে জড়িয়ে পড়ল, এটা বুঝতে হলে আমাদের একটু ঘটনা প্রবাহের টাইমলাইনটার দিকে নজর দিতে হবে। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে শুরু হওয়া এই ঘটনাগুলো কিভাবে একের পর এক ঘটল, সেই ১১ তারিখের মূল হামলা থেকে শুরু করে ২৭ তারিখের এই বিতর্কিত গ্রেফতার পর্যন্ত প্রতিটি ধাপ আমরা একদম লজিক্যালি বিশ্লেষণ করে দেখব। শুরুটা হয়েছিল ১১ই এপ্রিল দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায়। পীর শামীম জাহাঙ্গীর, যাকে অনেকে আব্দুর রহমান নামেও চেনেন, তার বিরুদ্ধে হঠাৎ করেই এক গুরুতর অভিযোগ ওঠে। অভিযোগটা ছিল তিনি নাকি কোরআন ও ইসলাম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। আর এই কথার জেরেই শত শত মানুষ তার বিরুদ্ধে রীতিমতো একজোট হয়ে যায়। মানে স্রেফ একটা অভিযোগ কিভাবে মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে, এটা তার একটা বড় উদাহরণ। এই ক্ষোভ খুব দ্রুতই এক ভয়ঙ্কর সহিংসতায় রূপ নেয়। উত্তেজিত জনতা সরাসরি দরবার শরীফে হামলা চালায়, ব্যাপক ভাঙচুর করে এবং এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়। আর সবচেয়ে মর্মান্তিক বিষয় হল, এই ভয়াবহ হামলায় শামীম জাহাঙ্গীর নিহত হন, আর তার অন্তত ৭ জন অনুসারী মারাত্মকভাবে আহত হন। আক্ষরিক অর্থেই মুহূর্তের মধ্যে এলাকাটি একটা রণক্ষেত্রে পরিণত হয়েছিল। এমন ভয়াবহ একটি হামলার পরপরই কর্তৃপক্ষের দিক থেকে শুরু হয় আনুষ্ঠানিক তদন্ত। ঘটনার দুদিন পর, অর্থাৎ ১৩ই এপ্রিল, নিহতের ভাই আনুষ্ঠানিকভাবে একটি হত্যা মামলা দায়ের করেন। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করুন, মামলায় সুনির্দিষ্টভাবে মাত্র ৪ জন ব্যক্তির নাম উল্লেখ করা হয়। কিন্তু ওই যে বললাম, জনতার ক্ষোভ আর হামলার ব্যাপ্তি এত বড় ছিল যে এর বাইরে আরও একটা বিশাল অংশের বিরুদ্ধে অজ্ঞাতনামা হিসেবে অভিযোগ আনা হয়। আর সেই অজ্ঞাত পরিচয় মানুষের সংখ্যাটা কত জানেন? প্রায় ১৮০ থেকে ২০০ জন। জাস্ট চিন্তা করে দেখুন, এত বিশাল সংখ্যক মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করার মানেই হলো এই ঘটনার আসল অপরাধীদের খুঁজে বের করা আইনি কর্তৃপক্ষের জন্য ঠিক কতটা চ্যালেঞ্জিং একটা কাজ। তদন্ত এগোতে থাকে এবং ২৬শে এপ্রিল ২ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। আর এর ঠিক পরের রাতেই ঘটে সেই বিতর্কিত ঘটনাটি। ২৭শে এপ্রিল রাতে, ওই যে শুরুতে বলেছিলাম, ১০ম শ্রেণীর ছাত্র ১৬ বছর বয়সী আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। আর এই একটা গ্রেফতার পুরো তদন্তকে একেবারে সম্পূর্ণ বিপরীতমুখী দুটো অবস্থানে ভাগ করে ফেলে। একদিকে পুলিশের আনুষ্ঠানিক দাবি, আর অন্যদিকে পরিবারের সম্পূর্ণ ভিন্ন একটা অবস্থান। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমানের বক্তব্য অনুযায়ী পুলিশের হাতে বেশ শক্ত ডিজিটাল প্রমাণ রয়েছে। তাদের দাবি হল, এই ছেলেটি কেবল ঘটনাস্থলেই ছিল না, বরং হামলার সময় ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আলমগীরকে সরাসরি শনাক্ত করা হয়েছে। অর্থাৎ পুলিশের যুক্তি একদম পরিষ্কার, তারা কোনো অনুমানের ভিত্তিতে নয়, বরং সুনির্দিষ্ট ভিডিও প্রমাণের ভিত্তিতেই তাকে গ্রেফতার করেছে। কিন্তু মুদ্রার অপর পিঠটাও তো আমাদের দেখতে হবে, তাই না? আলমগীরের বাবা তৌসিলুল ইসলাম সম্পূর্ণ ভিন্ন একটি প্রেক্ষাপট তুলে ধরেছেন। তার সোজা কথা, তার ছেলে কোনোভাবেই এই হামলার সাথে জড়িত নয়, বরং গ্রামের ৮-১০টা সাধারণ মানুষের মতো হট্টগোল শুনে সে নিছক কি কৌতূহলবশত সেখানে গিয়েছিল। শুধু তাই নয়, পরিবারের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অভিযোগ করা হয়েছে। বাস্তবের এই ছবিগুলো যেমন আমাদের ঘটনার তীব্রতা মনে করিয়ে দেয়, তেমনি পরিবারের এই দাবিটাও তদন্তের স্বচ্ছতা নিয়ে বড় একটা প্রশ্ন তোলে। তাদের দাবি হল, পুলিশ মূলত অন্য একজন সন্দেহভাজনকে খুঁজছিল, তাকে না পেয়েই নাকি আলমগীরকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং পরবর্তীতে ভুলবশত এই মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। আর এই পুরো আলোচনা থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উঠে আসে। যখন এই ধরনের বিশাল জনতার আক্রমণ বা মব ভায়োলেন্স হয়, তখন এই বিশৃঙ্খল পরিস্থিতির ভেতর থেকে প্রকৃত অপরাধী আর কেবলই কৌতূহলী দর্শকদের আলাদা করাটা কতটা কঠিন। ভিডিওতে কাউকে দেখলেই কি প্রমাণ হয়ে যায় যে সে অপরাধী, নাকি সে কেবলই একজন দর্শক হতে পারে? এই জটিল মামলাটি ডিজিটাল প্রমাণ এবং বাস্তব পরিস্থিতির মধ্যকার সূক্ষ্ম পার্থক্য নিয়ে আমাদের সত্যি গভীরভাবে ভাবতে বাধ্য করে।